সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ১৯৭৯ সালে ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার পর থেকেই দেশটির শাসক গোষ্ঠী যে লক্ষ্যটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তা হল স্বাধীনতা, বিশেষ করে রাজনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতার ধারণা কেবল প্রতীকী ছিল না, বরং তা ইরানের রাষ্ট্রীয় দর্শনের কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী ৪ দশকে ইরানকে যে বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে, দুটি বড় যুদ্ধ, অসংখ্য সন্ত্রাসী হামলা এবং সবচেয়ে মারাত্মকভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা, সেগুলো এই লক্ষ্য অর্জনকে যেমন কঠিন করে তুলেছিল, তেমনি এই অর্থে বাধ্যও করেছিল। কারণ বিকল্প পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ইরানকে নিজের ওপরে নির্ভর করতে হয়েছে। ২০২৬ সালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেখা যায় যে স্বাধীনতার স্বপ্ন একসময় কেবল আদর্শিক উচ্চারণ ছিল, তা আজ বাস্তব রূপ পেয়েছে বহু খাতে। এর মধ্যে সামরিক শক্তি সবচেয়ে দৃশ্যমান হলেও মহাকাশ কর্মসূচি হয়ে উঠেছে ইরানের প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য প্রতীক। ইরানের মহাকাশ কর্মসূচি ও সক্ষমতা নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানের সামরিক শিল্প দীর্ঘদিন ধরে দেশটির আত্মনির্ভরতার প্রধান উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এইসব ক্ষেত্রে ইরান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আঞ্চলিক শক্তির ভারসাম্যে তার প্রভাব অস্বীকার করা যায় না। তবে সামরিক ক্ষেত্রের বাইরেও নগর প্রকৌশল, খাদ্য উৎপাদন, ওষুধ শিল্প সহ নানা খাতে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে কিছু উচ্চ প্রযুক্তি শিল্পে যেমন অটোমোবাইল খাতে ইরানের সীমাবদ্ধতাও স্পষ্ট। বিপুল অর্থ বিনিয়োগ করেও সে খাতে কাঙ্ক্ষিত মান ও প্রতিযোগিতা তৈরি করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে মহাকাশ শিল্পের সাফল্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি এমন এক ক্ষেত্র যেখানে প্রযুক্তিগত জটিলতা, অর্থনৈতিক ব্যয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ একসঙ্গে কাজ করে। তা সত্ত্বেও ইরান আজ বিশ্বের মাত্র 10টি বা 11টি দেশের কাতারে রয়েছে যারা নিজস্বভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং সংশ্লিষ্ট উপব্যবস্থা তৈরি করতে সক্ষম। ইরান মহাকাশ কর্মসূচির সূচনা আকস্মিক ছিল না। ২০০০ সালের কাছাকাছি সময়ে দেশটির নীতি নির্ধারকরা উপলব্ধি করেন যে ইলেকট্রনিক্স, ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তিতে যে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে মহাকাশ প্রযুক্তির একটি স্বাভাবিক সংযোগ রয়েছে। এই উপলব্ধি থেকেই তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহাকাশ সম্পর্কিত গবেষণা এবং প্রকল্প শুরু হয়। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে ইরানের প্রথম মহাকাশ সংস্থা ইরানিয়ান স্পেস এজেন্সি বা আইএসএ প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার বর্তমান প্রধান হাসান সালারিয়ে, যিনি গত ৪ বছর ধরে সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন, ইরানের মহাকাশ কর্মসূচির বিবর্তন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সালারিহের ভাষায় প্রাথমিক উৎক্ষেপণগুলোতে ব্যবহৃত প্রযুক্তি ছিল তুলনামূলকভাবে অপরিণত। সেই সময়ের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে ইরানের সক্ষমতা সীমিতই ছিল। তবে ২০০৯ সালে সাফির রকেটের মাধ্যমে প্রথম ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ একটি মাইল ফলক হয়ে ওঠে। এটি শুধু প্রযুক্তিগত সাফল্যই ছিল না, বরং প্রতীকী অর্থেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান দেখিয়ে দেয় যে তারা কক্ষপথে পৌঁছাতে পারে। পরবর্তী বছরগুলোতে ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে তুলনামূলকভাবে উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। তবে এই সময়ের পর কয়েক বছর ধরে উৎক্ষেপণের সংখ্যা ও মান উভয় ক্ষেত্রেই এক ধরনের স্থবিরতা দেখা যায়। এই স্থবিরতা ভাঙে ২০২০ সালে, যখন নূর স্যাটেলাইট সিরিজের প্রথমটি উৎক্ষেপণ করা হয়। পরবর্তী 2 বছরের মধ্যে আরও 2টি নূর স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে। এই স্যাটেলাইটগুলো সামরিক পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে ধারণা করা হয়, যা ইরানের মহাকাশ কর্মসূচির কৌশলগত দিকটি স্পষ্ট করে। ২০২২ সালে খোয়াম নামের একটি উচ্চ রেজলিউশনের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান আরেকটি বড় প্রযুক্তিগত লাফ দেয়। এটি শুধু রেজলিউশনের দিক থেকেই নয়, বরং ডেটা সংগ্রহ ও ব্যবহারের সক্ষমতার দিক থেকেও একটি নতুন অধ্যায় সূচিত করে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে ২০২৪ সালে, যখন ইরান একটি ধারাবাহিক উৎক্ষেপণ সক্ষমতা অর্জন করে। ওই বছরে দেশটি মোট 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এটি ইঙ্গিত দেয় যে ইরানের মহাকাশ কর্মসূচি আর বিচ্ছিন্ন সাফল্যের উপর নির্ভরশীল নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মিত ব্যবস্থায় রূপ নিয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণ যান বা লঞ্চ ভেহিকলের ক্ষেত্রেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সাফিরের পর সিমরগ, কাসেদ এবং জুলজানা এই 3টি রকেট নকশা ও ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন উপব্যবস্থার পরীক্ষাও চালানো হয়েছে, যার মধ্যে একটির উদাহরণ হল নাহিদ-2 টেলিযোগাযোগ স্যাটেলাইটের উৎক্ষেপণ। সম্প্রতি ইরান যখন একসঙ্গে 3টি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠায়, যার মধ্যে পায়ানাবের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটকারী সবচেয়ে ভারী প্রায় 150 কেজি ওজনের, তখন দেশটির মোট উৎক্ষেপিত স্যাটেলাইটের সংখ্যা দাঁড়ালো 33-এ। এই সংখ্যা হয়তো যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু ইরানের বাস্তবতা বিবেচনায় এটি এক বিশাল অর্জন। কারণ এই প্রতিটি উৎক্ষেপণের পেছনে রয়েছে নিষেধাজ্ঞা এড়িয়ে উপাদান সংগ্রহ, নিজস্ব প্রযুক্তি উন্নয়ন এবং রাজনৈতিক ঝুঁকি মোকাবেলার গল্প। এই সাফল্যের পেছনে যে মানুষগুলো কাজ করেছেন, তাদের মধ্যে সালারিয়া একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন। শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির যান্ত্রিক প্রকৌশল পড়ার সময় থেকেই তিনি মহাকাশ প্রযুক্তির প্রতি আকৃষ্ট হন। স্নাতকোত্তর ও পিএইচডি শেষ করার পরও তিনি এই আগ্রহ ধরে রেখেছেন, যার প্রমাণ তার প্রকাশিত গবেষণাপত্রগুলো। তার প্রজন্মের অনেক শিক্ষার্থীর মতো তিনিও 90 দশকের শেষ দিকে এমন প্রকল্পে কাজ করেন যা পরবর্তীতে রাষ্ট্রীয় সংস্থাগুলো ব্যবহার করে। এই ধারাবাহিকতা দেখায় যে ইরানের মহাকাশ কর্মসূচি হঠাৎ করে তৈরি হয়নি, বরং এটি কয়েক দশকের শিক্ষা ব্যবস্থা, গবেষণা সংস্কৃতি এবং রাষ্ট্রীয় পরিকল্পনার ফসল। সালারিয়াহের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক হল বেসরকারি খাতের ভূমিকা। তিনি মনে করেন, বিশ্বব্যাপী সব বড় মহাকাশ শিল্পেই একটি সময়ের পর বেসরকারি খাত নেতৃত্ব দিয়েছে। হোক তা যুক্তরাষ্ট্রে স্পেস এক্সের উত্থান কিংবা চীন ও রাশিয়ায় রাষ্ট্র নিয়ন্ত্রিত বেসরকারি উদ্যোগ, ইরানও সেই পথেই হাঁটতে চায়। তবে নতুন শিল্পে ঝুঁকি বেশি থাকায় সরকারকে প্রাথমিক পর্যায়ে এগিয়ে আসতে হয়। কাউসার স্যাটেলাইট তার একটি উদাহরণ। 2024 সালে প্রথম উৎক্ষেপিত এই স্যাটেলাইটটি তৈরি করেছে স্পেস ওমিদ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকার প্রথম কয়েক বছর এর ছবি কেনার প্রতিশ্রুতি দিয়ে প্রকল্পটির ঝুঁকি কমিয়েছে। এই বেসরকারীকরণ কৌশলের সঙ্গে অবকাঠামো উন্নয়নও চলছে। চাবাহার স্পেস বেস তার সবচেয়ে বড় উদাহরণ। সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি 5x5 হেক্টর এলাকায় গড়ে তোলা হচ্ছে। 2026 সালে প্রথম ধাপ চালু হওয়ার কথা, যেখানে নিম্ন কক্ষপথে উৎক্ষেপণ সম্ভব হবে। দ্বিতীয় ধাপে বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা যুক্ত হবে, আর তৃতীয় ধাপে কঠিন জ্বালানির রকেট ব্যবহার করা যাবে। আইএসের 10 বছর মেয়াদী পরিকল্পনা অনুযায়ী 2031 সালের মার্চের মধ্যে এই কেন্দ্র পুরোপুরি চালু হয়ে আন্তর্জাতিক উৎক্ষেপণ পরিচালনা করতে পারবে। এই পরিকল্পনার পেছনে রয়েছে একটি বড় স্বপ্ন, ইরানের মহাকাশ শিল্পকে বাণিজ্যিক রূপ দেয়া। কিছু প্রতিবেদনে বলা হয়, আগামী 10 বছরের মধ্যে ইরান মাসে 10টি উৎক্ষেপণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এটা অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য, বিশেষ করে বর্তমান সক্ষমতা ও আন্তর্জাতিক পরিবেশ বিবেচনায়। তবে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই দীর্ঘমেয়াদী। ভূস্থির কক্ষপথ বা জিওতে স্যাটেলাইট স্থাপন, মহাকাশ গবেষণার সম্প্রসারণ, এসব লক্ষ্য তাদের পরিকল্পনার অংশ। এই পুরো যাত্রা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে ইরানের মহাকাশ কর্মসূচি কেবল প্রযুক্তিগত সম্পদ নয়, এটি একটি রাজনৈতিক এবং আদর্শিক প্রকল্প। নিষেধাজ্ঞার মধ্যেও কক্ষপথে পৌঁছানো মানে হলো আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। একই সঙ্গে এটি দেশের ভেতরে একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। এটি বার্তা দেয় যে সীমাবদ্ধতার মধ্যেও অর্জন সম্ভব। তবে সমালোচনা রয়েছে। অনেকে প্রশ্ন তোলেন, একটি দেশ যেখানে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও সামাজিক চাপ রয়েছে, সেখানে মহাকাশে এত বিনিয়োগ কতটা যৌক্তিক? এর জবাবে ইরানের নীতি নির্ধারকরা বলেন, এই বিনিয়োগ শুধু প্রতীকী নয়, এটি যোগাযোগ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তায় সরাসরি অবদান রাখে। ভবিষ্যতের দিকে তাকালে ইরানের মহাকাশ কর্মসূচির সামনে চ্যালেঞ্জ কম নয়। প্রযুক্তিগত জটিলতা বাড়বে, আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে এবং বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করা কঠিন হবে। তবুও গত 2 দশকের অভিজ্ঞতা দেখায় ইরান ধীরে হলেও ধারাবাহিকভাবে এগিয়ে যেতে জানে। তাই ইরানের কক্ষপথে যাত্রা কেবল রকেট ও স্যাটেলাইটের গল্প নয়, এটি একটি জাতির আত্মনির্ভরতার সংগ্রাম, সীমাবদ্ধতার মধ্যে পথ খোঁজার ইতিহাস এবং ভবিষ্যৎকে নিজের শর্তে গড়ার এক দীর্ঘ জটিল প্রক্রিয়ার প্রতিচ্ছবি। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।